আমাদের জন্য। আপনারা জানেন আমরা আজকে 30 দিন ধরে এখানে অবস্থান করছি। আমাদের মন্ত্রণালয় থেকে কালকে আমাদের উপদেষ্টা মহোদয় প্রেস জানালেন যে আজকে আমাদের মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শারমিন অফিসার আমাদের সাথে বসবেন। এই বসার প্রেক্ষিতে আমাদেরকে আজকে হেড অফিসের প্রতিনিধি দল ডেকে পাঠালেন নেগোসিয়েশনের জন্য। আপনারা জানেন নেগোসিয়েশন মানে হচ্ছে দ্বিপাক্ষিক আলোচনা, তাই তো? কিন্তু আজকে আমরা একটা ভিন্ন গল্পের সাক্ষী হয়ে আসলাম। আমরা আজকে জেনে আসলাম নেগোসিয়েশন মানে হচ্ছে একপাক্ষিক আলোচনা। আমাকে ডেকে নিয়ে আমাকে কথা বলার সুযোগ না দিয়ে শুধুমাত্র তার ডিসিশনটা শুনিয়ে আমাকে বিদায় করান যে তোমার ডিসিশন মানতে ইচ্ছে হলে মানো, না মানতে হলে তুমি রাস্তায় গিয়ে বসো। মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় এই ধরনের একটা দায়িত্বশীল পদে থেকে এ ধরনের একটা কথা বলতে পারেন? ওনার প্রথম কথাটা, কতদিন ধরে রাস্তায় আছো? 30 দিন। ভালোই তো আছো। আমরা কি আসলে রাস্তায় মেয়ে? আমরা কি রাস্তায় থাকতে অভ্যস্ত যে রাস্তায় আমরা খুব ভালো আছি? আমরা তো আপনাদেরকে বিভিন্ন সময় প্রেস ব্রিফিংয়ে বলেছি আমরা অসুস্থ হয়ে যাচ্ছি, বলিনি? আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে যাচ্ছে, বলিনি আপনাদেরকে? বলেন। ওইখানে কোলে বাচ্চা নিয়ে থাকা মাকে উনি বললেন বাচ্চা কোলে নিয়ে সিম্পেথি আদায় করে সরকারকে ব্ল্যাকমেইল করছো। একজন কর্মজীবী মা যে 7 বছর যে 14 বছর ধরে চাকরি করে আসছে, আজকে তাকে বেকার তৈরি করে দেওয়া হবে, সেটা আমি বলতে এসেছি। তার মানে কি সরকারকে ব্ল্যাকমেইল করতে এসেছি? সরকার কি এতটা দুর্বল হয়ে গেছে যে আমরা সরকারকে ব্ল্যাকমেইল করতে পারি? আমরা কি সরকারের কাছে আমাদের দাবি দেওয়া বলতেও পারবো না? আমরা কি সত্যি কথাগুলো তুলেও ধরতে পারবো না? আপনারা জানেন যে আমাদের 2 দফা দাবি ছিল, তাই তো? আমাদের প্রথম দাবি ছিল আমাদেরকে পদ সৃজন পর্ব রাজস্বে স্থানান্তর করা। আমাদের দ্বিতীয় দাবি ছিল রাজস্বের আশ্বাস দিয়ে যে আমাদের বেতন কর্তন করা হয়েছে সে বেতন এবং অন্যান্য অনেক ভাতা যেগুলো কাটা হয়েছে উইদাউট এনি কজ, সেগুলো দ্রুত সময়ের মধ্যে ফেরত দেওয়া। ওনারা এই দ্বিতীয় দফা দাবিটা উত্তোলন করার কোনো সুযোগ দেন নাই। যতবার এই জিনিসটা বলা হয়েছে ওনারা অন্যদিকে অন্য কথায় ব্যস্ত ছিলেন। এবং প্রথম বিষয়টা রাজস্বকরণ এই মুহূর্তে সম্ভব নয়। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মুহূর্তে রাজস্ব নেওয়া সম্ভব নয়, উনি স্টেট কাট বলেছেন। তখন আমরা অন্যান্য দপ্তরে যেসব প্রকল্প এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে রাজস্ব দিয়েছে এবং আত্মীকরণ করা হয়েছে, ওনাকে চিঠি দেখালে উনি বললেন এটা আমার দপ্তরের বিষয় নয়। আপনারা জানেন সরকারের যতগুলো মন্ত্রণালয় আছে তাদের মধ্যে কিন্তু একটা সমন্বয় আছে, তাই না? তাহলে ওনার দপ্তরের বিষয় নয় বলে উনি কি প্রমাণ করতে চাইছেন যে উনি অন্যান্য দপ্তরের সাথে সমন্বয় করে চলেন না? উনি কি হীনতায় ভোগেন? না তো। সরকারি প্রত্যেকটা দপ্তর একটা দপ্তর আরেকটা দপ্তরের সাথে রিলেটেড, এবং যখনই একটা দপ্তরে একটা কাজ হয় সেটা দিয়ে উনি থেকে উদাহরণ করে কিন্তু অন্যান্য দপ্তরগুলো তাদের কাজগুলো সম্পন্ন করে। তাহলে উনি কিভাবে বলেন যে এটা আমার দপ্তরের কোনো বিষয় নয়? আর আজকে আমাদের সাথে ওনারা যখন কথা বলেছেন ওনারা আমাদেরকে কোনো কথা বলার সুযোগই দেন। ওনারা সোজা কথা ওনাদের যতগুলো বিষয় আছে যে ওনারা ঠিক করে এনেছেন আমাদের উপরে চাপাতে হবে, সেই জিনিসগুলো হচ্ছে জাস্ট চাপিয়ে দিয়ে গেছেন। এটা তো আসলে কোনো নীতির কথা হতে পারে না, তাই না? উনি বললেন যে আমরা নাকি দেশপ্রেমী না। বললেন যে তোমরা যদি দেশপ্রেমী হতে তাহলে তোমরা সরকারকে এভাবে ব্ল্যাকমেইল করতে পারতে না। তোমাদেরকে তো বুঝতে হবে, নতুনদেরকে জায়গা ছেড়ে দিতে হবে। আমার বয়স আজকে 35 বছর, আমার চাকরির বয়স 7 বছর। আমার রানিং চাকরি ছেড়ে দিয়ে আমাকে নতুনকে জায়গা করে দিতে হবে? তাহলে আমার প্রধান কার্যালয়ে যারা আছেন, মিনিস্ট্রিতে যারা কর্মরত আছেন, তারা কেন চাকরি ছাড়েন না? তাদের বয়স 55 ওপর হয়ে গেছে, তারা কেন শুরুটা শুরু করে না? কেন শুরুটা নিচ থেকে হবে? যখন দুর্নীতি প্রসঙ্গ আসে আমাদের কথা বলে, আমাদের প্রধান কার্যালয়ের হাজারটা দুর্নীতির উদাহরণ তাদেরকে দিয়ে রাখছি। কি ব্যবস্থা গ্রহণ করছে তারা প্রধান কার্যালয়ের বিরুদ্ধে? আমার মাথায় সমস্যা রয়েছে, মাথাটা না কেটে হাত পা নিয়ে টানাটানি করতেছে, হাত পা কাটাকাটির ব্যবস্থা করতেছে। এটা কি কোনো আইন হইতে পারে বলেন?